না, কোনো সাহায্য লাগবে না, তুমি বসো গিয়ে। ওয়াদির জোড়াজুড়িতে প্রিয়তা আর রান্নাঘরে টিকতে পারল না। সে ডাইনিংয়ের চেয়ারে টেনে বসলো। রান্নাঘরে সব খাবার বাড়ছে ওয়াদি। ঠোঁটের কোণে তার চমৎকার হাসি। এই প্রথম এত আয়োজন করে কারোর জন্য রেঁধেছে সে। খাবারের ঘ্রাণে বলে দিচ্ছে রান্নার হাত পাকা তার। সে সব খাবার প্লেটে সাজিয়ে রাখলো। প্রিয়তার জন্য একটা আস্ত তেলাপিয়া রেঁধেছে সে, বেশ যত্ন করে, ভালোবাসা সমেত। এখন সেটাতে আরেকটু ভালোবাসা মেশাচ্ছে। ঠোঁটের কোণে হাসিটা এখনো বিরাজমান, যেন হাসিটুকুই বলে দিচ্ছে মাছের স্বাদ বিলীন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। মাছের টুকরোটুকু মুখে তুলে চমকায় প্রিয়তা। ফেল করে ওয়াদিরের দিকে চেয়ে জিজ্ঞেস করে, এটা তুমি রেঁধেছো? ওয়াদি মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, কেন মজা হয়নি? প্রিয়তা আরেকটুকু মুখে তুলেই বলে, দারুণ হয়েছে। খুশি হয় ওয়াদির। প্রিয়তা মজা করে সবগুলো খাবার খায়। খাবার শেষ করে ওয়াদিকে সব গুছিয়ে রাখতে সাহায্য করে সে। যদিও এইবার ওয়াদি তাকে বারণ করেছিল, তবে প্রিয়তা সেই সব অগ্রাহ্য করে এক প্রকার জোর করেই সাহায্য করেছে তাকে। সব গুছিয়ে ওয়াদি বলল, তুমি ঘরে যাও, আমি আসছি। তার কথা মতো প্রিয়তা ঘরে চলে আসে। ওয়াদির হাত মুছে ফোন বের করে কাউকে একটা কল লাগায়। কল রিসিভ হতে সেই ফিসফিসিয়ে বলে, ঠিক 9টায় তৈরি থাকবে, আমি যেন গেটের বাইরে গাড়ি পাই। ওই পাশের ব্যক্তি কি বলে সেটা আর শোনা যায় না। ওয়াদি কল কেটে দেয়। তারপর সে যায় তার ঘরে। প্রিয়তা বারান্দায় দাঁড়ান। ওয়াদি পেছন থেকে জড়িয়ে ধরে তাকে। হঠাৎ স্পর্শে চমকে যায় প্রিয়তা। নিজেকে ছাড়িয়ে অপ্রস্তুত হেসে বলে, তোমার বারান্দায় কয়েকটা ফুলের গাছ থাকলে ভালো হতো। ওয়াদি বলল। বিয়ের পর নিজের ইচ্ছা মতো করে নিও সব। প্রিয়তা খুশি হয়ে বলল, আচ্ছা, মা বাবার আসতে কতক্ষণ সময় লাগবে? এই তো সন্ধ্যার আগেই পৌঁছে যাবেন। প্রিয়তা ছোট্ট করে বলল। ও, ওয়াদি তার পাশ ঘেঁষে দাঁড়ালো, বলল, কাল যাদের বাড়িতে ছেলে, ওনারা কি তোমার কোনো আত্মীয় হয়? না না, ওই আন্টির সাথে তো আমার রাস্তায় দেখা হয়েছিল। তুমি আসছিলে না বলে রাস্তায় বসে কাঁদছিলাম আমি। উনি রাস্তা থেকে নিয়ে গিয়ে ওনার বাড়িতে আমায় আশ্রয় দেন। জানো, ওনারা না অনেক ভালো, আমাকে পুরো নিজের মেয়ের মতো ভালোবেসেছেন। ওয়াদি ভ্রু কোসকে জিজ্ঞেস করলো, বাঙালি পরিবার নাকি? বাংলায় কথা বলো দেখলাম। হ্যাঁ আন্টি বাংলাদেশি, তবে 25 বছর যাবৎ দেশের সাথে কোনো যোগাযোগ নেই। আমাকে পেয়ে তাই অনেক খুশি হয়েছিলেন। ওয়াদি এক পলক কি যেন ভাবলো। ওই মহিলার স্বামী কি করেন? প্রিয়তা ভাবুক সুরে বলল, সেটা তো জানি না। ওই বাড়িতে কেবল ওনার একটা ছেলে আর মেয়েই ছিল। স্বামী সম্পর্কে তাই আমি কিছুই জানি না। ওয়াদি ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে বলল, আচ্ছা, বাদ দাও এসব। তুমি বরং তোমার ফোন আর আইডি কার্ডটা দাও, আমি একটা সিম তুলে নিয়ে আসি। এখন বাইরে যাবে? হ্যাঁ হ্যাঁ, তোমার সিম নেওয়াটা জরুরি। ঠিক বলেছ, দাঁড়াও আমিও বের করে দিচ্ছি সব। প্রিয়তার মোবাইলে ফোন আর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ওয়াদি বেরিয়ে যায় তার কাজে। দরজা আটকে ফিরে আসে প্রিয়তা। এখন এই পুরো বাড়িতে সে একা। যদিও খুব একটা ভয় তার করছে না, তাও একটু কেমন কেমন যেন লাগছে তার। ওয়াদি ঘরে ফিরে আসে। বারান্দার দরজা আটকে বিছানায় গিয়ে বসে সে। সারাদিনের ব্যস্ততার শেষে এখন মা বাবার কথা যেন মনে পড়ছে খুব। ওনারা কি করছেন কে জানে। এতক্ষণে নিশ্চয়ই পুলিশ কেস করে দিয়েছেন। মার অবস্থা নিশ্চয়ই খুব করুণ। সিদ্ধান্ত নেয় বিয়েটা হয়ে গেলেই দেশে ফিরবে। মা বাবার ভাইয়ের পায়ে ধরে ক্ষমা চাইবে সে। মা বাবা সব কিছু হাসি মুখে মেনে নেওয়ার পর আরেকটা কাজ করবে। কাজটার কথা মাথায় আসতে সে হেসে ফেলে। মনে মনে ভাবে, তার ভাই জানলে নির্ঘাত কানে মলা দিবে। দিক, তাও এই কাজ না করা অবধি সে ক্ষান্ত হবে না। মৌমিকে তার বড্ড পছন্দ হয়েছে। তাকে সেই ভাইয়ের বউ বানিয়েই ছাড়বে। ঠোঁট চেপে হাসে প্রিয়তা। ভাবে এখন একবার পুরো বাড়ি ঘুরে দেখার দরকার। সেই মোতাবেক ঘর থেকে বেরিয়ে আসে সে। দরজা খুললেই আরেকটা দরজা চোখে পড়ে। এটা বোধ হয় আরেকটা ঘর। প্রিয়তা সেই ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সেখানেও আহামরি কিছু নেই, একটা পালঙ্ক আর আলমারি ছাড়া। প্রিয়তা ভেবে নেয় এটা তার হবু শ্বশুর শাশুড়ির ঘর। সে আশেপাশে চোখ বুলায়। নজরে পড়ার মতো নেই কিছুই। সে দরজাটা আটকে দিয়ে বেরিয়ে যায়। ছাদের সিঁড়িটা ডান দিকে।
ছাদে যাবে ভেবে সিঁড়ির কাছে যায় সে। দুটা সিঁড়ি উঠতেই মাথাটা কেমন যেন ঘুরে উঠল তার। রেলিং চেপে দাঁড়ালো সঙ্গে সঙ্গে। হঠাৎ এমন কেন হচ্ছে বুঝে উঠতে পারল না। মাথা ঘুরানোটা বাড়ল তার, চোখেও কেমন যেন ঝাপসা ঝাপসা দেখছে। প্রিয়তা সিঁড়ি থেকে দ্রুত নেমে আসে, ওয়াদির ঘরে যায়। মাথা চেপে বিছানায় বসে সে। মাথা ঘুরানো তো কমছেই না, উল্টো বাড়ছে বরং। কি করবে বুঝতে পারছে না। সে আস্তে করে বিছানায় শুয়ে পড়ল, চোখ বুঝিয়ে নিল কিছুক্ষণ শুয়ে থাকলে যদি মাথা ঘোরানোটা কমে। রাত 8টা। প্রিয়তাকে কোলে করে নিয়ে গাড়িতে ওঠালো ওয়াদি। ড্রাইভিং সিটে সে বসলো, চোখে মুখে তার চিন্তার ছাপ। গাড়িটা স্টার্ট দিয়ে দ্রুত ছুটলো কোনো এক গন্তব্যে। আম্মি, আমার প্রিয়তা আপুর জন্য ভীষণ মন খারাপ করছে। দিলরুবা বেগম কাঁথাটা পাশে রাখলেন, অম্লান হেসে বললেন, খারাপ তো আমারও লাগছে, কিন্তু কিছু তো করার নেই না, মেয়েটাকে যেতেই হতো। মমি তখন জিজ্ঞেস করলো, আচ্ছা, ওই ভাইয়াটাকে দেখে আমার কেমন মনে হলো? উনি আসলে ভালো মানুষ তো? দিলরুবা বেগম গম্ভীর সুরে বললেন, ভালো না খারাপ সেটা যদি মুখ দেখে বোঝা যেত, তবে আমার মতো অনেক অসহায় মানুষ আজ বেঁচে যেত। কোনো প্রকার ধোঁকার কবলে পড়তে হতো না তাদের। বোঝা যায় না বলেই তো আজ পৃথিবীর এই দশা। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। মমি চিন্তিত সুরে বলল, আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না ঠিক। মানুষটা যদি সত্যি ভালো হতো তবে কাল সারাদিন কি একটাবারের জন্য প্রিয়তা আপুর খোঁজ নিতেন না? এভাবে একটা মেয়ে তার জন্য নিজের দেশ ছেড়ে চলে এলো, আর তিনি পুরো দিন উধাও ছিলেন। কেমন অদ্ভুত যেন লোকটা। তোর এত মাথা ব্যথা কেন হচ্ছে? যার বিষয় তাকে বুঝতে দে। ফারজাতের গলা পেয়ে মমি মাথা নুয়ে ফেলে, উঠে দাঁড়িয়ে বলে, আমি পড়তে যাই। মমি দ্রুত ঘর ছাড়ল। ফারজাত মায়ের সামনে দাঁড়িয়েই বলল, আমি ওই মেয়েকে নিয়ে এত আলোচনা করার তো কিছু দেখছি না। আপনার যতটুকু দায়িত্ব ছিল আপনি তা করে দিয়েছেন। আমার মনে হয় বিষয়টাকে নিয়ে আর মাতামাতি না করাই ভালো। ফারজাত তার মতামত জানিয়ে চলে যাচ্ছিল। দিলরুবা বেগম আবার ডাকলেন। ফিরে চাইল ফারজাত। দিলরুবা বেগম ইতস্তত স্বরেই বললেন, এই ছবিটি একটু দেখবে বাবা? বলেই তিনি বালিশের নিচ থেকে একটা ছবি বের করলেন। ছবি না দেখেই বিষয়বস্তু আন্দাজ করতে পেরে ফারজাত বলল, আমি কিছুই দেখতে চাই না আম্মি। দিলরুবা বেগম অসহায় সুরে বললেন, একবার দেখে তো নাও ফারজাত, সবাই এক হয় না, কেন বুঝতে চাইছো না তুমি? ফারজাত শক্ত সুরে বলল, আপনি কেন বুঝতে চাইছেন না আম্মি? আমি বিয়ে করব না এই সহজ জিনিসটা কেন আপনারা মেনে নিতে পারছেন না? এটা মোটেও কোনো সহজ জিনিস না ফারজাত। যথেষ্ট বয়স হয়েছে তোমার, এবার তো একটু বোঝো। সারা জীবন আমি থাকবো না তোমার পাশে, তোমার একজন মানুষের প্রয়োজন, বোঝার চেষ্টা করো। ফারজাত জোরে নিঃশ্বাস নিল, বলল, আমার কাউকে প্রয়োজন নেই আমি যেমন আছি ভালো আছি। আপনিও আমাকে দয়া করে এভাবে থাকতে দিন, নয়তো এই বাড়ি ছেড়ে চলে যেতে আমি বাধ্য হব। হনহন করে বেরিয়ে গেল ফারজাত। দিলরুবা বেগমের বুকে ব্যথা শুরু হলো। ছেলেটা তাকে বাড়ি ছেড়ে যাওয়ার হুমকি দিতে পারলো। ভীষণ কষ্ট পেলেন তিনি। শাড়ির আঁচলে চোখের জল মুছলেন, ছবিটা আবার রেখে দিলেন আগের জায়গায়। তারপর মনোযোগ দিলেন কাঁথায় ফুল তুলতে। পিটপিট করে চোখ মেলে তাকালো প্রিয়তা। প্রথমেই অন্ধকার দেখলো সব, ভালোভাবে তাকালো, তাও আলো দেখতে পাচ্ছে না কোনো। মস্তিষ্ক সজাগ হতেই শুনতে পেল এক নাগারে কিছু কান্নার স্বর। ঘাবড়ালো সে, আশেপাশে চোখ বুলালো। আবার কি স্বপ্ন দেখছে? না না, স্বপ্ন না এটা। অন্ধকারের মাঝেও যে অতি সামান্য আলো আসতে, তাতে স্পষ্ট সে কিছু মেয়েকে দেখছে। তারা তার পাশেই বসা, অস্পষ্ট অস্ফুট স্বরে কাঁদছে তারা। অস্থির হয়ে ওঠে প্রিয়তা। এখানে কি করে এলো সে? তার মনে আছে চোখ বোঝার আগে সে ওয়াজিদের ঘরে ছিল, এখন এখানে কি করে? প্রিয়তা উঠে দাঁড়াতে নেয়, পড়ে যায় সে। খেয়াল করে হাত পা বাঁধা তার। এবার আরো বেশি ভয় পেয়ে যায় সে। উত্তেজিত হয়ে বলতে থাকে, আমি এইখানে কেন? ওয়াদি কোথায়? আমি এইখানে কি করে এলাম? তার পাশের মেয়েটি কান্না থামিয়ে চাইল তার দিকে। তার বাংলা কথা বোঝার চেষ্টা করে জবাবে বলল, আমাদের তুলে আনা হয়েছে। এরা নারী পাচারকারী লোক, আমাদের অন্য দেশে পাচার করে দিবে। মেয়েটার কথা শুনে প্রিয়তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শব্দ বের হলো না মুখ থেকে কোনো। ঠোঁট কাঁপতে লাগলো। তবে কি ওয়াজিদ তাকে ঠকিয়েছে?
প্রিয়তা চিৎকার করে বলে ওঠে। না না, এটা হতে পারে না। ওয়াদি আমার সাথে এমন করতে পারে না। আমাকে ও এইভাবে ঠকাতে পারে না। মিথ্যা বলছো তুমি। আরেকটা মেয়ে এবার মেজাজ দেখিয়ে বলল, মিথ্যে বলছে? আমাদের সবাইকে কি তোমার নাটকের চরিত্র মনে হচ্ছে? এখানে কি কোনো নাটক হচ্ছে মেয়ে? বুঝতে পারছো না তুমি কত বড় বিপদে আছি আমরা? বর্ডার পার হলেই আমাদের জীবন শেষ, নরক বানিয়ে ছাড়বে ওরা। প্রিয়তা হতভম্ব। নিজের কানে শোনা কথাগুলো যেন বিশ্বাস হচ্ছে না তার। এভাবে সবকিছু এলোমেলো হয়ে যেতে পারে না। প্রিয়তা কেঁদে উঠে, চিৎকার দিয়ে কাঁদে সে। পাশের মেয়েটি বলে, আরে মেয়ে, এত জোরে কেঁদো না, অত্যাচার করবে ওরা। থামো তুমি, তোমার জন্য আমরা সবাই শাস্তি পাবো। প্রিয়তা থামতে পারছে না। চোখের সামনে কিছু কুৎসিত দৃশ্য ভেসে উঠছে তার, যেন এগুলোই তার ভবিতব্য হতে চলেছে। এই আশায় তো দেশ ছাড়েনি সে, তবে কেন এমন হলো, কেন? প্রিয়তার দম বন্ধ হয়ে আসছে। চলন্ত গাড়িতে বারবার বাড়ি খাচ্ছে সে। অন্ধকারের মাঝে যেন হারিয়ে গেছে তার সবটুকু প্রাণ। এবার কি হবে, কি করবে সে? তবে কি আর কখনোই মা বাবা ভাইকে দেখতে পাবে না? এখানেই জীবনের সমাপ্তি তার। অনেকক্ষণ পর গাড়ির ভেতরে একটু আলো এসে পড়ে। যদিও চারদিক ঠাসা মালামালের মাঝে আলোর প্রতিফলন কম, তাও সেইটুকুতে সবটা অবলোকন করলো প্রিয়তা। দেখলো সে একা না, তার মতো আরও প্রিয়তা আছে এখানে। তারই মতো ভয় সবার চোখে মুখে। কেউ কেউ কেঁদে চোখ মুখ ফুলিয়ে বসে আছে, আবার কেউ কেউ এখনো কাঁদছে। প্রিয়তা দেখলো প্রায় 6 জনের মতো মেয়ে আছে এখানে। না, ঠিক 6 জন মেয়ে না, 6টা পরিবার। প্রিয়তা তৎক্ষণাৎ ঠিক করলো বাঁচতে হবে তাদের। প্রশ্নটা 6 জন মেয়ের হলেও হতো, কিন্তু এখানে 6 জন পরিবারের প্রশ্ন এসে দাঁড়িয়েছে। হেরে গেলে চলবে না। প্রিয়তা তার পাশের মেয়েটির দিকে চেয়ে বলল, এটা কোন জায়গা তুমি জানো? তা জানি না, তবে আমাদের কাশ্মীর সীমান্তে নিয়ে যাচ্ছে সেটা জানি। কেন? কাশ্মীর সীমান্ত দিয়ে ভারত পাচার করে দিবে বলে। প্রিয়তা ঢোক গিলে আশেপাশে সবার চোখ মুখ পরক করে আরেকবার বলে, বাঁচাতে চাও সবাই? সবাই অসহায় চোখে চাইলো। একজন বলল, কে না চায়? আমরাও বাঁচতে চাই, কিন্তু কিভাবে? সবাই মিলে একসাথে লড়াই করলে বিশাল বড় বিপদও কাটিয়ে ওঠা সম্ভব। আমাদের এখন এক হতে হবে। প্রিয়তা এই বলে তার হাত যুগল এগিয়ে দিল পাশের মেয়েটার দিকে। বলল, দেখো তো খুলতে পারো কিনা। মেয়েটার হাতও বাঁধা, তাও ওই বাঁধা হাতেই চেষ্টা চালায় সে। অনেকক্ষণ সময় নিয়ে সেই বাঁধন খুলে ফেলল। প্রিয়তার মুখের হাসি ফুটল। দ্রুত পায়ে দড়িটাও খুলে ফেলল সে। বাকি সবারটাও খুলে দিল। মেয়েটি বলল, এবার কি করবে? ট্রাকের শাটার বাইরে দিয়ে তালা মারা, তাই না? হ্যাঁ। সামনে কয়জন লোক আছে? 2 জন। শুনো, কিছু একটা দিয়ে ভেতরে খুব জোরে জোরে শব্দ করবে। তারপর যখন তাদের মধ্যে কেউ শাটার খুলবে, দেখতে আসবে, তখনই আমরা তাকে আঘাত করে পালিয়ে যাব। মেয়েগুলো ভিতর চোখে একে অন্যের মুখ দেখে। প্রিয়তা জিজ্ঞেস করে, ভয় পাচ্ছ? আমিও পাচ্ছি, কিন্তু বাঁচতে হবে আমাদের। আর বাঁচার জন্য একটা রিস্ক তো নিতেই হবে। মেয়েরা রাজি হলো। তাছাড়া আর করার কিছুই নেই। কথা মতো হাত পা দিয়ে আঘাত করছে সবাই, তাতে শব্দ হচ্ছে বেশ। গাড়িটা থেমে গেল। প্রিয়তা সহ সতর্ক হলো সবাই। গাড়ির ভেতরে তেমন কিছুই নেই যেটা দিয়ে আঘাত করা যাবে, তবে এক পাশে অল্প বালি স্তূপ রয়েছে। সেখান থেকে মুঠো ভরে বালি নিল সবাই। শাটার খুললে চোখে মুখে বালি ছুঁড়ে মারবে বলে। কিছু শব্দ হতেই বুঝলো শাটারটা খুলছে কেউ। প্রিয়তা সহ বাকি মেয়েগুলো ঢোক গিলে শক্ত হয়ে দাঁড়ালো। শাটারটা খুলে গেল আস্তে করে। প্রিয়তা চেঁচিয়ে উঠতে একসাথে বালি মেরে দিল সবাই, কিন্তু ভাগ্য সহায় হলো না তাদের। বালি সেই মানুষটার কিছুই করতে পারল না, কারণ তার মুখে হেলমেট পরা। লোকটা ভিতরে গিয়ে শাটার আটকে দিল। শব্দ করে হেসে বলল, আমাকে বোকা বানাতে চেয়েছিলি তাই না? এসবে এখন অভ্যস্ত আমি। আমাকে বোকা বানানো এত সহজ না। কথাটা বলেই লোকটা সজোরে গিয়ে থাপ্পড় মারল একটি মেয়ের গালে। মেয়েটি ধপ করে পড়ে গেল নিচে, কেঁদে ফেলল। গালটা যেন জ্বলে যাচ্ছে তার। ক্রোধে জ্বলে উঠল প্রিয়তা। লোকটিকে সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিয়ে বসলো। আচমকা ধাক্কায় তাল সামলাতে না পেরে পড়ে গেল সে। এই সুযোগ প্রিয়তা দ্রুত গিয়ে শাটার তোলার চেষ্টা করলো,
কিন্তু তার আগে পা ধরে তার হেসকা টান দিল লোকটা। প্রিয়তাও পড়ে গেল। বাকি মেয়েগুলো আর অপেক্ষা করলো না, একসাথে ঝাঁপিয়ে পড়লো সবাই। একটা মেয়ে গিয়ে সজোরে লাথি মেরে দিল লোকটার অন্ডকোষে। লোকটি এবার চেঁচিয়ে উঠল। তার চিৎকার শুনে গাড়ির ড্রাইভারও নেমে এলো। শাটারের ভেতর থেকে শব্দ আসছে দেখে সে দ্রুত তালা দিল শাটারের বাহিরে। প্রিয়তা আর শাটার খুলতে পারল না, অনেক চেষ্টা করেও না। ড্রাইভার যেন কাকে একটা ফোন লাগালো, বলল এদিকে মেয়েরা হইচই শুরু করেছে, খুব তাড়াতাড়ি তাদের একটা ব্যবস্থা করতে, না হলে ধরা পড়ে যাবে তারা নিশ্চিত। ফোনের ওপাশে ব্যক্তিটি কিছু একটা বলে ফোন কাটলো। মাঝ রাস্তা, নীরব নিস্তব্ধ চারদিক। প্রিয়তা সহ বাকি মেয়েগুলো এখন একটু শান্ত হয়ে বসেছে। ভেতরের লোকটা জ্ঞানহীন হয়ে পড়ে আছে নিচে। তাকে বেদম কেলানি দিয়েছে সবাই মিলে। তাদের গাড়িটা চলছে না এখন, কোনো সারা শব্দ পাচ্ছে না আশপাশ থেকে। কান খাড়া করে রেখেছে প্রিয়তা, অথচ একটা গাড়ির শব্দও পায়নি এখন অবধি। বেশ কিছুক্ষণ পর বাহির থেকে শব্দ আসে, গাড়ির শব্দ। তার পরপরই আবার শাটার খুলে যায়। দ্রুত ভেতরে প্রবেশ করে 4টি লোক। এবার মেয়েরা কিছু করার আগেই লোকগুলো তাদের জবরদস্তি গাড়ি থেকে নামিয়ে আলাদা আলাদাভাবে 3টি গাড়িতে উঠায়। প্রতি গাড়িতে 2 জন করে মেয়ে। গাড়িতে তুলে হাত পা মুখ সব বেঁধে দেওয়া হয় তাদের। প্রিয়তা আর কিছু করতে পারে না, কেবল চঞ্চল ভিতর চোখে দেখে যায় সবকিছু। সকাল সকাল অফিসের জন্য তৈরি হচ্ছেন ফারজাদ। আজও একটা মিটিং আসছে। বসের একমাত্র বাধ্যগত এমপ্লয়ি বলে তার কাজের চাপ প্রচুর। বসের কথা আজকাল সে ফেলতেই পারছে না। চুলটা ঠিকঠাক করে খাবার টেবিলে গেল দ্রুত। দিলরুবা বেগম আগে থেকেই তৈরি করে রেখেছেন সব। ফারজাদ খেয়ে নিল অল্প কিছু, বলল, আম্মি, দুপুরে আজ রেস্টুরেন্টে খাবো, টিফিন দিতে হবে না? রেস্টুরেন্টেই কি মিটিং হবে আজ? জি। আচ্ছা, খেয়ে নিও ঠিক মতো। ঠিক আছে, আমি উঠছি। তবে মমি কোথায়? নাম তাড়াতাড়ি। দিলরুবা বেগম জিজ্ঞেস করলেন। মম্মিকে নামিয়ে দিতে গেলে লেট হবে না? না না, ওইটুকু সময়, সমস্যা হবে না। মমি ব্যাগ কাঁধে দ্রুত গিয়ে ভাইয়ের গাড়িতে বসলো। ফারজাদও তার কাঁধে ঝুলিয়ে নিল তার অফিসের ব্যাগটা। তারপর রওনা দিল দুজন। গাড়িটা একটা থামলো। প্রিয়তা চোখ মেলে তাকালো তখন। শরীরটা বড্ড ক্লান্ত তার। সারা রাত অনেক জবরদস্তি করেও নিজেকে আর ছাড়াতে পারেনি। সকাল এখন, বাহিরে ফকফকা রোদ। তার হাত পা মুখ বাঁধা এখনো। সে দেখলো তার পাশের মেয়েটা এখনো ঘুমাচ্ছে। সে বাহিরে চাইলো। ভেতর থেকে বাহিরের দৃশ্য স্পষ্ট হলেও বাহির থেকে কেউ ভেতরে দেখছে না। নয়তো এতক্ষণ হাত পা বাঁধা 2 জন মেয়েকে এভাবে দেখলে কেউ না কেউ ঠিকই বাঁচাতে আসতো। তারা এখন কোথায় আছে সেটাও বুঝতে পারছে না। আশেপাশে ভালো মতো দেখলো সে, যদি জরুরি কিছু নজরে পড়ে। দূরের একটা চায়ের দোকান ছাড়া আর কিছুই পড়লো না চোখে। চায়ের দোকানে কোনো বোর্ডও নেই যে নাম দেখবে। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে তার। ধিক্কার জানাচ্ছে নিজেকে। কেন এমন একটা কাজ করলো সে? আজ মা বাবার কথা শুনলে এমনটা কখনোই হতো না। কান্না পাচ্ছে আজ তার ভীষণ। সে ফুফিয়ে কেঁদে উঠল। ড্রাইভারের পাশের লোকটি ভিতরেই ছিল। শব্দ পেয়ে পেছনে ফিরে তাকায় সে। প্রিয়তাকে কাঁদতে দেখে হয়তো হাসে। মুখে মাস্ক পরা বলে বোঝার জো নেই। প্রিয়তা লোকটির দিকে চেয়ে তাদের ছেড়ে দেওয়ার আকুতি জানালো। লোকটি পাত্তা দিল না সেসব। আবার সামনের দিকে ঘুরে বসলো। প্রিয়তা চোখ বুজে শান্ত করলো নিজেকে। কিছু একটা তো করতেই হবে। সে তার বাঁধা 2 পা তুলে তার বরাবর লোকটার সিটে লাথি মারলো জোরে। রেগে গেল লোকটা। পেছনে ফিরে চেয়ে বলল, পা ভেঙে দেবো একদম। প্রিয়তা থামলো না, আরো জোরে জোরে লাথি মারতে আরম্ভ করলো। লোকটি এবার ক্ষেপে গেল প্রচন্ড। পেছন ফিরে এগিয়ে এসে তার গাল চেপে বলল, খুব সাহস দেখছি তোর, আর কিছুক্ষণ অপেক্ষা কর। এত সাহস কোথায় যায় দেখে নিব আমি। প্রিয়তা রেগে গেল খুব। তার বাঁধা 2 হাত মুষ্টিবদ্ধ করে শক্ত করে নিল। তারপর নিজের সবটুকু শক্তি দিয়ে ঘুষি বসালো লোকটার নাক বরাবর। আচমকা আঘাতে তাল সামলাতে না পেরে সিটের উপর ঢলে পড়ে সে। প্রিয়তার পাশের মেয়েটিও জেগে যায় ততক্ষণে। অবস্থা আন্দাজ করতে পেরে সেও পা তুলে লাথি মারে লোকটাকে। লোকটা দ্রুত উঠে বসে। সে 2 হাত ধরেও যেন মেয়ে দুটোকে সামলাতে পারছে না। এত শক্তি মেয়েগুলোর মাঝে এলো কোথা থেকে? প্রিয়তা নিজেকে ছাড়ানোর জন্য মাথা দিয়ে ফের লোকটার নাক বরাবর আঘাত করে বসলো। এবার বেশ অনেকটাই ব্যথা পায় সে। নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়। লোকটার মাথা ঝিমঝিম করে উঠে তাতে।
মাথা ধরে সিটে বসে পড়ে। সেই সুযোগে প্রিয়তার সিটের উপর দিয়ে তার 2 হাত ভিতরে লোকটার মাথা চেপে ধরে, শক্তভাবে ধরে প্রিয়তা। ইশারায় পাশের মেয়েটাকে বলে তার মুখে বাঁধা কাপড়ের গিঁটটা পেছন থেকে কামড়ে খুলে দেওয়ার জন্য। মেয়েটাও তাই করে। একটু কষ্ট হলেও পরিশেষে তার কাজে সফল হয় সে। মুখ খোলা পেতেই বড় করে শ্বাস নেয় প্রিয়তা। তারপর লোকটার গলার কাছটা আরো জোরে চেপে ধরে, এতে শ্বাস আটকে আসে তার। প্রিয়তা এভাবেই ধরে রাখে অনেকক্ষণ। যখন মনে হয় লোকটা নিস্তেজ হয়ে পড়েছে তখন সে ছেড়ে দেয়। তারপর নিজেই কামড়ে হাতের বাঁধনটুকু খুলে ফেলে, পায়েরটাও খুলে। পাশের মেয়েটাও অতপর মুক্ত করে দেয়। এবার আরেক ঝামেলা। গাড়ির দরজা খুলতে গিয়ে দেখে দরজা লক করা। আবার তীরে এসে তড়ে ডুবার ভয়ে চোখ মুখ শুকিয়ে ওঠে তাদের। গাড়ির ড্রাইভার আসার আগে দ্রুত কিছু একটা করতে হবে। পাশের মেয়েটি বলল, জানালার কাজ ভেঙে ফেললে হয় না? কাজ ভাঙা সম্ভব না, অনেক মোটা কাজ, ভাঙবে না সহজে। তাহলে এবার উপায়? প্রিয়তা খেয়াল করলো, হেসে বলল। গাড়ির কাজ ভাঙার প্রয়োজন নেই, ওই যে চাবি। মেয়েটি দেখলো চাবি গাড়িতে লাগানো। তারা অযথাই এত ভাবছিল। প্রিয়তা এগিয়ে গিয়ে দ্রুত সবগুলো দরজা লক খুলল। তারপর দরজা খুলে বের হতেই দূর থেকে ড্রাইভারকে দেখলো হেলে দুলে আসছে। এতক্ষণ পর্যন্ত হাত পা বাঁধা থাকায় হাঁটতে কষ্ট হচ্ছিল তাদের, তাও কোনো রকম দৌড় লাগালো। দুজন ছুটলো তাদের সবটুকু শক্তি দিয়ে। রাস্তার 2 পাশে সারি সারি গাছ। এদিকে বাড়িঘর নেই কোনো। কোথায় যাবে, কোন দিকে গেলে একটু আশ্রয় পাবে বুঝে উঠতে পারছে না। এর মধ্যে ড্রাইভার গাড়িতে ফিরে হতভম্ব। গাড়ি ফাঁকা দেখে মাথা ঘুরে উঠল তার। সে দ্রুত ওই লোকটাকে ডাকলো। তার সাড়া না পেয়ে আরো বেশি ঘাবড়ে গেল যেন। গাড়িতে দড়িগুলো এলোমেলো হয়ে পড়ে থাকতে দেখে যা বোঝার বুঝে গেল সে। ভয়ে ঢোক খিলল, আশেপাশে চাইলো, মেয়েগুলোকে দেখতে পাচ্ছে না কোথাও। এইটুকু সময়ের মাঝে দূরে কোথাও যাবে না নিশ্চয়ই। সে গাড়ি ঘুরালো দ্রুত। যে করে হোক তাদের খুঁজে বের করতেই হবে, নয়তো আজই শেষ দিন হবে তাদের। প্রিয়তার অজ্ঞাত মেয়েটা একটা গাছের আড়ালে বসে রইল ঘাপটি মেরে। শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে তাদের। অজ্ঞাত মেয়েটি জোরে জোরে শ্বাস ফেলে বলল, আমার খুব ভয় করছে। প্রিয়তা চাইল তার দিকে। ভয় তো তারও করছে, ভীষণ ভয়। তাও সাহস নিয়ে বলল, ভয় পেও না, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। গাড়িটি একই রাস্তা দিয়ে ঘুরপাক খাচ্ছে বারবার। লোকটি গাড়ি থেকে নেমে নেমে আশেপাশে খুঁজে বেড়াচ্ছে। মেয়ে দুটোকে পাচ্ছে না। দুশ্চিন্তা বাড়ছে তার। বাকি গাড়িগুলো গন্তব্যের পথে, আর সে এখনো এখান থেকে বের হতে পারেনি। খালি হাতে গেলে আজ আর বেঁচে ফিরতে পারবে না নিশ্চিত। ফারজাদ ভীত স্পেহ হয়ে রেস্টুরেন্টে বসে আছে। বস বলেছে আজ মিটিং নাকি তার মেয়ের সাথে। সে বুঝতে পারছে না বসের মেয়ের সাথে সে তাদের ব্যবসা নিয়ে কি মিটিং করবে। মেয়েটা তো এখনো এই ব্যবসায় যুক্ত হয়নি। কিন্তু এই কথা কি আর বসের মুখের উপর বলা যায়? আপাতত তাই ক্ষুদ্র হয়ে বসে আছে সে। মাঝে মাঝে নিজেকে যেন এমপ্লয়ি না, বসের চাকর মনে হয়। আধা ঘন্টা পর একটা মেয়ে হেলতে দুলতে ফারজাদের সামনে এসে দাঁড়ালো। বদনে তার জিন্স প্যান্ট আর একটা শার্ট, মুখে চমৎকার প্রসাধনী। তাকে দেখে উঠে দাঁড়ালো ফারজাদ। জোরপূর্বক হেসে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। মেয়েটি কপাল গুটালো, বলল, নো ম্যাম, কল মি জারা। ফারজাদ বিব্রত বোধ করলো, তাও হেসে বলল। জি প্লিজ সিট ডাউন। মেয়েটি বসলো। ফারজাদও বসলো অপর পাশে। মিটিংয়ে আজ কি নিয়ে আলোচনা করতে হবে সেটাও ফারজাদ জানে না, তাই একটু বেশি ইতস্তত বোধ করছে সে। তবে যারাকে প্রাণবন্ত দেখালো। একগাল হেসে সে বলল, কি খাবেন বলুন। ফারজাদ অল্প খাবার অর্ডার দিল। যারা দিল বিস্তুর খাবারের আইটেম। এত খাবার এই মেয়ে খাবে কি করে কে জানে। ফারজাদ অত শত না ভেবে নিজের খাবারে মনোযোগ দিল। যারা মুখের খাবারটা শেষ করে জিজ্ঞেস করলো, আপু আপনাকে কিছু বলেনি? ফারজাদ তাকায়, বিস্মিত স্বরে বলে, মিটিংয়ের কথা বলেছিলেন, তবে কি নিয়ে মিটিং তা তো বলেননি। মেয়েটা হাসলো। এখানে হাসার কি আছে ফারজাদ বুঝতে পারল না। যারা অপ্রতিভ স্বরে জিজ্ঞেস করলো, আমাকে আপনার কেমন লাগে? ফারজাদ অপ্রস্তুত হলো যেন এই প্রশ্নে। ফেল ফেল করে চেয়ে রইল কিছুক্ষণ। এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। উত্তর সাজানো নেই। কি বলবে সে? যারা ফ্রেড হাসলো, বলল, এইটুকু এক প্রশ্নের উত্তর দিতে এত সময়? আমি তো আরো কঠিন কঠিন প্রশ্ন ভেবে এসেছি।
ফারজাদের চোখে মুখে স্পষ্ট তার বিরক্তির ভাবটা প্রতিস্ফুট হচ্ছে। তাও যথাসম্ভব হাসার চেষ্টা চালায় সে। বলল, বস ভালো মানুষ, আর আপনাকেও তিনি যথেষ্ট ভালো শিক্ষা দিয়েছেন। আপনিও খুব ভালো মানুষ। যারা অধৈর্য সুরে জিজ্ঞেস করলো। মানুষ হিসেবে তো বুঝলাম, আর মেয়ে হিসেবে কেমন, পারফেক্ট না? ফারজাদ বিপাকে পড়ল যেন। রেস্টুরেন্ট ছেড়ে এক্ষুনি বেরিয়ে যেতে ইচ্ছে করছে তার। চাকরির মায়া না থাকলে এমনটাই করত। আপাতত তা করতে না পেরে সহ্য করে নিচ্ছে সব। অপ্রস্তুত হয়ে সেই জবাব দিল, জি পারফেক্ট। তাহলে তো আমাকে বিয়ে করতে আপনার কোনো অসুবিধা নেই। আটকে উঠল ফারজাদ। বিস্ফোরিত চোখে চেয়েই বলল। বিয়ে? যারা লজ্জামাখা স্বরে বলল, জি, বিয়ে। আমার আপনাকে পছন্দ, আমি আপনাকে বিয়ে করতে চাই। ফারজাদ চেয়ে আছে হতভম্ব হয়ে। মেয়েটা বলছে কি এসব? এই নিয়ে মিটিং করার জন্য বস আজকে তাকে এখানে পাঠিয়েছেন? রাগে দাঁতের দাঁত খিঁচে বসলো সে। বসের মেয়ে না হলে এতক্ষণে মুখের উপর দুইটা কথা শুনিয়ে বেরিয়ে যেত নিশ্চিত। ফারজাদকে নীরব দেখে যারা জিজ্ঞেস করলো, কি ব্যাপার ফারজাদ, আপনি কিছু বলছেন না কেন? ফারজাদ সোজা হয়ে বসলো। নিজেকে ধাতস্থ করেই নিল। রেগে গেলে চলবে না, চাকরিটা খুইয়ে দেওয়া যাবে না। তাই মাথা ঠান্ডা করে নরম সুরে বলল, এটা কি করে সম্ভব ম্যাম? কোথায় আপনি আর কোথায় আমি? আমাদের কখনোই একসাথে মানাবে না। আর আপনি তো আমার থেকে আরও বেটার কাউকে ডিজার্ভ করেন। আমি আপনার জন্য একদমই যোগ্য না। যারা উত্তেজিত হয়ে উঠল খানিক। কি বলছেন এসব? কে বলেছে আপনাকে আপনি আমার জন্য যোগ্য না? আমি আপনার থেকে বেটার কাউকে পাবো না। ইনফ্যাক্ট আমার বেটার কাউকে চাই না, আমার আপনাকেই চাই। আপনি হলেই আমার চলবে। ফারজাদ জোরে নিঃশ্বাস ছাড়ল। রাগের মাত্রা বাড়ছে তার। সে তার টাইয়ের গিটটা একটু ঢিলা করে সহজভাবে বসলো। বলল, দেখুন ম্যাম, বললেই সব কিছু হয়ে যায় না। আর সত্যি বলতে, আমি আসলে বিয়েতে বিশ্বাসী না। আমি বিয়ে করতে চাই না। আমি একা আছি, ভালো আছি। অযথা নিজের জীবনে ঝামেলা বাড়িয়ে লাভ নেই। আমার কাছে একা থাকাটাই বেটার অপশন। যারা ভ্রু কুঁচকালো। বলল, এমন আবার হয় নাকি? বিয়ে করতেই হবে, এটা বাধ্যতামূলক। হয়তো কিছুদিন পর করবেন, কিন্তু করতে তো হবেই। আর আমি না হয় সেই কিছুদিন পর্যন্ত অপেক্ষা করলাম, আমার কোনো সমস্যা নেই। ফারজাদের মুখ থেকে জ জাতীয় শব্দ বেরিয়ে এলো। যারা বুঝলো তার কথায় ফারজাদ বিরক্ত হচ্ছে বেশ। তাই সেই বলল, আপনাকে বিরক্ত করে থাকলে আমি দুঃখিত। আপনি সময় নিন, ভাবুন। আমার কোনো অসুবিধা নেই, তাও আমাকে ফিরিয়ে দেবেন না প্লিজ। ফারজাদ কি বলবে বুঝতে পারছে না। তাও সেই এগিয়ে এসে বলল, প্লিজ বোঝার চেষ্টা করুন, এটা সম্ভব না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি আমার বসের মেয়ে, সেই হিসেবে আমি আপনাকে যথেষ্ট সম্মান করি। নিজের সম্মানটুকু ধরে রাখুন প্লিজ, আমি অনুরোধ করছি। যারা আর কিছু বলল না জবাবে। চুপচাপ খেয়ে বেরিয়ে গেল সে। ফারজাদ মনে ধরেই নিল চাকরিটা তার গিয়েছে। দীর্ঘশ্বাস ফেলল সে। আর যাই হোক, একটা চাকরির জন্য নিজের মনের বিরুদ্ধে সে অবশ্যই যাবে না। জঙ্গলের এক পাশ দিয়ে মেয়ে দুটো খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলেছে। পায়ে তাদের ব্যথা করছে খুব। তারা কোথায় আছে, কোথায় যাচ্ছে কিচ্ছু জানে না। শুধু জানে এখান থেকে পালাতে হবে। সন্ধ্যা নামার পথে। বিকেলের মাতণ্ডের কমলার রং পশ্চিমের দিকটা ঝলসে দিচ্ছে যেন। এখনই একটা ব্যবস্থা করতে না পারলে পরে বিপদে পড়বে আরো। প্রিয়তা আশেপাশে চোখ বুলালো। জঙ্গলের চারপাশে অজস্র গাছগাছালি ছাড়া আর কিছুই দেখলো না সে। হাঁটতে হাঁটতে পাশের মেয়েটির নাম সে জেনে নিয়েছে। সে তাকে বলল, মিলি, সন্ধ্যা নামলে যে ভীষণ বিপদে পড়বো আমরা। মিলি মেয়েটা প্রিয়তার চেয়ে বয়সে ছোট। আরো বেশি ভীত হয়ে উঠল সে। বলল, এখন কি করব আপু? আমরা কি বাঁচতে পারবো না? প্রিয়তা তাকে সাহস করে দিয়ে বলল, কিছু একটা তো করতেই হবে। আর একটু হাঁটো, সামনে রাস্তা আছে মনে হচ্ছে। তারা পায়ে ব্যথায় অস্থির, তবুও ক্ষান্ত হচ্ছে না। এদিকে নারী পাচার চক্রের কাছে তাদের নিখোঁজ হওয়ার খবর পৌঁছে গিয়েছে। এদিকটা তন্ন তন্ন করে খুঁজছে সবাই। প্রিয়তা আর মিলি জঙ্গলের পথ দিয়ে হাঁটতে হাঁটতে কোথায় এসেছে তাও জানে না। প্রিয়তা কেবল এটুকুই বুঝতে পারছে সামনে রাস্তা আছে। সেখান থেকে আসা গাড়ির শব্দ সে শুনতে পাচ্ছে। বাসায় ফিরেই ক্লান্ত ভঙ্গিতে সোফায় বসে পড়ল ফারজাদ। তাকে এত উদাসীন দেখে চিন্তিত হয়ে পড়লেন দিলরুবা বেগম। জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? আজ খুব বেশি বিষণ্ণ লাগছে যে। ফারজাদ উঠে বসলো।
মাকে কিছু বলতে গিয়েও থেমে গেল সে। ভাবলো সব শুনে নির্ঘাত মা ভীষণ আফসোস করবেন, বলবেন, কেন তুমি বিয়েতে রাজি হলে না? যেখানে মেয়ে তোমাকে নিজ থেকে প্রস্তাব দিয়েছে, এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে? এই নিয়ে আগামী 1 সপ্তাহ তিনি মাথা খাবেন নির্ঘাত। ফারজাদ আর সেই ভয়ে কিছু বলেনি, শুধু বলল, একটু মাথা ধরেছে আমি। মৌমিকে বলবেন 1 কাপ চা করে আমার ঘরে দিয়ে আসতে। সে ব্যাগ নিয়ে নিজের ঘরের দিকে চলে যায়। দিলরুবা বেগম মৌমিকে না ডেকে নিজে চা বানাতে যান। হাঁটতে হাঁটতে সত্যি সত্যি রাস্তায় উঠে এলো দুজন। দুজনেই চোখ মুখ আনন্দে চকচক করছে। এই বুঝি মুক্ত তারা। রাস্তায় অহরহ গাড়ি, পথচারীও আছে বেশ। এবার কাউকে একটা ডেকে এই জায়গাটার নাম জানতে হবে আগে। প্রিয়তা আশেপাশে চেয়ে একজন মধ্যবয়স্ক লোক দেখতে পেল। রাস্তা পার হবে হয়তো। তারা দ্রুত সে লোকটার কাছে গেল। মিলি লোকটাকে জিজ্ঞেস করলো, আঙ্কেল, এই জায়গাটার নাম কি? লাইহ বাজার। মিলি চিনল না ঠিক। প্রিয়তা তো আরো আগে চিনল না। দুজন চাইলো দুজনের মুখের দিকে। এখান থেকে করাচি কত দূর? লোকটি ড্যাব ড্যাব করে চেয়ে বললেন। অনেক দূর। কারাচি যাবে নাকি? মিলি মাথা ঝাঁকিয়ে বলল, জি জি। লোকটি এবার দুজন মেয়েকে পরোক্ষ করলেন ভালোভাবে। অতঃপর জিজ্ঞেস করলেন, বাড়ি থেকে পালিয়ে এসেছো তাই না? মিলি বলল, না না আঙ্কেল, আপনি আমাদের ভুল বুঝছেন। আমরা বড় বিপদে পড়েছি। আচ্ছা আঙ্কেল, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? আমি বাড়িতে একটু কল করব। লোকটি সন্দিহান চোখে কিছুক্ষণ চেয়ে থেকে ফোনটা বের করে দিলেন। মিলি দ্রুত কল লাগান তার মায়ের নাম্বারে। নাম্বার বন্ধ বলছে। দুশ্চিন্তায় পড়ে সে। মা ছাড়া তার তো আর কেউ নেই। এবার কাকে কল দিবে? সে তাই দ্রুত প্রিয়তার কাছে ফোন দেয়। বলে, তোমার কোনো আত্মীয় কল দাও। ফোন বন্ধ বলছে। ফোন হাতে চেয়ে থাকে প্রিয়তা। তার এখানে আত্মীয় বলতে কেউ নেই। এক ভালোবাসার মানুষ ছিল, সেও ধোঁকা দিয়েছে তাকে। এখন কাকে কল দিবে? কাকে কল দিয়ে বলবে একটু সাহায্য করতে? তখনই হঠাৎ তার মনে পড়ল দিলরুবা বেগমের কথা। উনার নাম্বারটা তার ফোনে রয়ে গেল। উনার ছেলেটার কার্ডটা এখনো তার কাছে আছে। প্রিয়তা দ্রুত তার কামিজের পকেটে হাত দিল। পেয়ে গেল সে। মুখে চমৎকার হাসি ফুটল যেন। কার্ড থেকে নাম্বার তুলে দ্রুত কল লাগান সে। বারান্দায় দাঁড়িয়ে আনমনে চা খাচ্ছে আর আকাশ দেখছে ফারজাদ। মনটা মোটেও ঠিকঠাক লাগছে না। চাকরিটার জন্য বড্ড দুশ্চিন্তা হচ্ছে তার। সাথে ওই জারার উপরও রাগও হচ্ছে খুব। এভাবে বলা নেই কোয়া নেই সরাসরি কেউ বিয়ের প্রস্তাব দিয়ে বসে, তাও আবার মেয়ে মানুষ হয়ে। তার মধ্যে কি কোনো লজ্জাবোধ নেই? বিষয়টা নিয়ে ভাবলেই বিরক্ত আসে তার মাঝে। তাই চিন্তা করলো আর ভাববে না, যা হবার হবে। ঘরে ফিরে এলো সে। খেয়াল করলো ফোনটা বাজছে। হাতে নিয়ে আননোন নাম্বার দেখে রিসিভ করার আগ্রহ বোধ করলো না। রেখে দিল পূর্বের স্থানে। তারপর বিছানায় গিয়ে বসলো। ফোনটা এখনো বেজে যাচ্ছে। ফারজাদ চেয়ে আছে সেদিকে, তাও রিসিভ করছে না সে। ইচ্ছে করছে না তার। 3 থেকে 4 বার কল দেওয়ার পরেও যখন কল রিসিভ হলো না, তখন ভীষণ মন খারাপ হলো প্রিয়তার। অসহায় চোখে মিলির দিকে চাইলো, বলল, কল তো রিসিভ করছে না। মিলি পারছে না, এখনই কেঁদে দেয়। কেন ভাগ্য আজ তাদের সহায় হচ্ছে না। মধ্যবয়স্ক লোকটি এবার বিরক্ত বোধ করছেন, বললেন, হয়েছে তোমাদের, আমাকে যেতে হবে তো। প্রিয়তা ফোনটা ফিরিয়ে দেয় তাকে। তারপর মিলির দিকে চেয়ে বলে, আমাদের একাই যেতে হবে মিলি, ভয় পেও না, আমরা অবশ্যই পারবো। মিলি মন থেকে কোনো সাহস পাচ্ছে না। ভয়ে অন্তঃস্থল মুখে আছে তার। তাও সে নিজেকে ধাতস্থ করলো। প্রিয়তার হাত ধরে বলল, চলো তবে। প্রিয়তা আর মিলি হাঁটা ধরল। মধ্যবয়স্ক লোকটিও ততক্ষণে রাস্তা পার হয়ে গিয়েছে। তারা যখন হাঁটতে হাঁটতে অনেকটাই দূরে চলে আসে, তখনই কল ব্যাক হয়। লোকটি কল রিসিভ করে। ওপাশ থেকে ফারজাদ সালাম দিয়ে বলে, এই নাম্বার থেকে একটু আগে কল এসেছিল। লোকটি তখন বলল, জি জি, 2 জন মেয়ে কল দিয়েছিল। মেয়ের কথা শুনে অবাক হলো ফারজাদ। জিজ্ঞেস করলো, মেয়ে কেন? তা তো আমি বলতে পারছি না, তবে ওরা বলেছিল ওরা নাকি খুব বিপদে পড়েছে, তাই আমার থেকে
ফোন নিয়ে আপনার নাম্বারে কল দিয়েছে। মেয়েগুলোর নাম পরিচয় জানেন কিছু? একজনের নাম বোধহয় মিলি, আর একজনটা জানি না। ওরা এখন নেই আপনার পাশে? না না, চলে গিয়েছে। ফারজাদ বুঝতে পারল না বিষয়টা। দুজন মেয়ে কেন তাকে কল করবে, কোন প্রয়োজনে? আর মিলি নামের কোনো মেয়েকে তো সে চিনেও না। অনেক ভেবে কোনো হিসাব মেলাতে না পেরে ফোন কাটলো সে। এই যেন আরেক দুশ্চিন্তা, হুট করে এই দুটো মেয়ে আবার কোত্থেকে এলো? প্রিয়তা আর মিলি হাঁটতে হাঁটতে এসে আরেকটা বাজারের কাছে থামলো। মিলি পেট ধরে বলল, আমার না ভীষণ খিদে পেয়েছে আপু। খিদে প্রিয়তারও পেয়েছে, পেটে ডাকাডাকি করছে সে কখন থেকে, কিন্তু খাবে কি করে? খাবার কেনার টাকা নেই। প্রিয়তার আশেপাশে চোখ বুলালো, অনেক খাবারের দোকান চোখে পড়ল তার। শূন্য হাতে শূন্য পকেটে কেবল চেয়ে চেয়ে দেখল সে। অনুভব করতে পারল খাবারের মূল্য। অসহনীয় অসহায়ত্ব চোখে ভিজে উঠল তার। মিলির হাত চেপে বলল, টাকা নেই, হাত পাতলে হয়তো কেউ কিছু দিতে পারে। মিলি ফেল করে চাইল। বাবা মারা যাওয়ার পর মা অনেক কষ্ট করে তাকে বড় করেছে, তাও কোনোদিন খাওয়ার পর আর কষ্ট পেতে দেয়নি তাকে। অথচ আজ পরিস্থিতি তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। সে কেঁদে ফেলল, বলল, হাত পেতে খাবো না আপু, একেবারে বাড়িতে ফিরেই খাবো। প্রিয়তার চোখগুলো উষ্ণ জলে টইটম্বুর, এখনই জলস্রোত নামবে যেন। সে নিজেকে সংযত করল, বলল, কেঁদো না, আল্লাহ আছেন, সব ঠিক হয়ে যাবে। এখন কি করবো আপু? একটা গাড়ির ব্যবস্থা করতে হবে। কি গাড়ি? একটা ট্রাক। এসব পেঁয়াজ রসুনের ট্রাকগুলো অনেক দূর পর্যন্ত যাতায়াত করে, এগুলো দিয়ে আমরা সহজেই করাচি চলে যেতে পারবো। কিন্তু এসব ট্রাকে আমরা উঠবো কি করে? ট্রাকের মালিক আমাদের নিবে? লুকিয়ে উঠবো। লুকিয়ে? অবাক হলো মিলি। হ্যাঁ, সিনেমায় দেখোনি, ওই ট্রাকটায় আজকে আমরা কাজে লাগাবো। মিলি ইতস্তত সুরে বলল, সিনেমাতে তো সব সম্ভব আপু, বাস্তবে সম্ভব নাকি? কেন সম্ভব না? চাইলেই সব সম্ভব। চলো তুমি। প্রিয়তা মিলিকে টেনে নিয়ে একটা পেঁয়াজের ট্রাকের সামনে দাঁড়ালো। ট্রাকের মালিক একজন লোকের সাথে কথা বলছেন, অন্য একজন লোক পেঁয়াজ তুলে দিচ্ছে তার ট্রাকে। প্রিয়তা মিলির কানে কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এটাতেই উঠবো আমরা। মিলি অনিশ্চিত দৃষ্টিতে একবার পরোক্ষ করে নিল সব। মন বলছে এটা সম্ভব না, তাও প্রিয়তার উপর ভরসা রাখলো সে। পেঁয়াজ তোলা শেষ হতেই লোকটি অন্যদিকে গেল। প্রিয়তা বলল, এই সুযোগ মিলিয়ে এখনই উঠতে হবে। উঠো, উঠে আমরা এই বড় বস্তাগুলোর পেছনে লুকিয়ে যাব, তাহলে আর বোঝা যাবে না। মিলি মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা। কিন্তু ওই যে মিলের আফসোস, ভাগ্য আজ তাদের সহায় হচ্ছে না। এবারও তাই ব্যর্থ তারা। বড় ট্রাক হওয়াতে মিলি বা প্রিয়তা কেউই ট্রাকের উপর উঠতে পারছে না, অনেক চেষ্টা করেও না। উল্টো উঠতে গিয়ে হাত ছিলে গিয়েছে প্রিয়তার। প্রথমে না বুঝলো, পরে দেখলো রক্ত ঝরছে। তা দেখে মিলিও ভয় পেয়ে যায়। প্রিয়তা হাত চেপে বলে উঠে, আপু রক্ত পড়ছে, এবার থেমে যাও, পারবো না। প্রিয়তার রাগ হচ্ছে খুব। কেন পারছে না সে, কেন? রাগে ধপ করে সে মাটিতে বসে পড়ল। মিলিও বসলো তার পাশে, অসহায় সুরে বলল, এভাবে হবে না আপু, এখান থেকে যেতে হবে আমাদের, কারোর সাহায্য লাগবে, তাছাড়া উপায় নেই। প্রিয়তা তার দিকে চেয়ে বলল, কে করবে আমাদের সাহায্য? এক কাজ করো, তুমি বরং আবার বাড়িতে কল দাও। এমনও হতে পারে তখন মানুষটা ব্যস্ত ছিল, পরে হয়তো কল ব্যাক করে আর আমাদের পায়নি। এখন একবার দিয়ে দেখো না। প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলল। বাড়ি কি আর এখানে আছে যে বাড়ির লোককে কল দিবে? কল তো দিয়েছিল অচেনা এক মানুষকে, যার সাথে পরিচয় কেবল কয়েক ঘন্টার। প্রিয়তাকে ভাবতে দেখে মিলি তার কাজ ঝাঁকিয়ে বলল, আপু এত কি ভাবছো? চলো আবার কারো কাছ থেকে ফোন নেই, একটা কল দেই। প্রিয়তা দ্বিধা মিশ্রিত স্বরে বলল, ঠিক আছে চলো। একজন পথচারী মহিলার কাছে সাহায্য চাইল তারা। ভদ্র মহিলা ফোন দিতে রাজিও হলেন। ফোন পেয়ে মিলি আবারও তার মায়ের নাম্বারে কল দিল। এবারও একইভাবে নাম্বার বন্ধ বলছে। মিলির এবার কষ্ট হলো খুব। সেই ফোনটা প্রিয়তার হাতে তুলে দিয়ে বলল,
তুমি এবার কল দিয়ে দেখো। প্রিয়তা ভয়ে ভয়ে কল লাগান, মনে মনে খুব করে দয়া করলো যেন কলটা রিসিভ হয়। এবারও 2বার ফোন বাজে, কল আর রিসিভ হয় না। প্রিয়তার চোখ মুখ শুকনো, এক রাতেই চোখের নিচে কালি পড়েছে বেশ। তার পাতলা ঠোঁট যুগল কাঁপছে, কান্না পাচ্ছে খুব। সে ফোনটা ফিরিয়ে দিতে নিলেই টুং টুং করে শব্দ করে ওঠে। প্রিয়তার হৃৎস্পন্দন যেন ফিরে আসে এতে। বড় নিঃশ্বাস ফেলে কল রিসিভ করে সঙ্গে সঙ্গে ওপাশ থেকে শান্ত স্বরে ফারজাদ বলে, কে বলছেন? ঢোক গিলল প্রিয়তা। শুকনো ঠোঁটগুলো ভিজিয়ে নিল জিভ দিয়ে, তারপর বলল, আমি প্রিয়তা। আকস্মিক প্রিয়তা নামের মানুষটার মুখ ফারজাদ মনে করতে পারল না। নামের সাথে মুখাবয়টা মস্তিষ্ক ধারণ করতে পাক্কা 2 মিনিট সময় লাগলো তার। মনে পড়তেই সেই কপাল কুঁচকালো। প্রথমেই প্রশ্ন করলো, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? প্রিয়তা অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল, না আসলে আন্টি আপনার একটা কার্ড দিয়েছিলেন, সেখান থেকে পেয়েছি। ফারজাদের কুঁচকানো ভ্রু আরো দৃঢ় হলো। বিরক্তির সহিত সে বলল, আমাকে কল দেওয়ার কারণ? প্রিয়তা জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, ভীষণ বিপদে পড়েছি, আপনার সাহায্য লাগবে। ফারজাদ গম্ভীর স্বরে বলল, আমি আপনাকে একবার সাহায্য করেছি বলে কি আপনার মনে হচ্ছে আমরা এখানে সাহায্যের অফিস খুলে বসেছি? আর সব থেকে বড় কথা হলো আপনাকে আপনার আত্মীয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন কেন আপনি আমাদের কাছে সাহায্য চাইবেন? প্রিয়তা চোখ ছলছল করে উঠল। এতটা অপমানিত জীবদ্দশায় এর আগে কখনো হয়নি। সে ঢোক গিলে নিজের সবটুকু আক্ষেপ গিলে নিল। অসহায় সুরেই বলল, যার হাতে আমাকে তুলে দিয়েছেন হয়তো ওই মানুষটার জন্যই আজ আমি এত বড় বিপদে। আমি এখন লাইয়া বাজার আছি, এখান থেকে করাচি অনেক দূর। আমার হাতে 1 টাকাও নেই যে গাড়ি করে আসব। আন্টি বলেছিলেন কোনো সাহায্য লাগলে যেন ওনাকে জানাই। ওনার নাম্বারটা হারিয়ে ফেলেছি, তাই বাধ্য হয়ে আপনাকেই কলটা করতে হয়েছে। প্লিজ একটু সাহায্য করুন, আমি আজীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। ফারজাতের মেয়েটাকে সুবিধার ঠেকল না। আজকাল কাউকেই ঠিক বিশ্বাস করা যায় না, এরা সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়। তাই ফারজাতও এত আমলে নিল না, বলল, সেখানকার থানায় যোগাযোগ করুন, একটা ব্যবস্থা হয়ে যাবে। প্রিয়তা অস্থির হয়ে বলল, আমি তো কিছু চিনি না। কাউকে ডেকে জিজ্ঞেস করুন, চিনিয়ে দেবে। প্রিয়তা থানা পুলিশের ঝামেলায় যেতে চাইছে না। এই দেশে একা সে, সাহায্য করার কেউ নেই, একা লড়া সম্ভব নয়। সে অনুনয়নে সুরে বলল, প্লিজ এইভাবে বলবেন না, সত্যি ভীষণ বিপদে পড়েছি। ওই লোকগুলো নারী পাচার চক্রের, খুব কষ্টে পালিয়ে এসেছি, একটু হেল্প করুন প্লিজ। ফারহাস ভাবল কি করবে বুঝতে পারছে না। আদৌ কি সব সত্যি? ভীষণ চিন্তায় নিবদ্ধ হলো যেন। মেয়েটার গলার স্বর এমনই কিছু একটা বলছে, বিপদের সুর অন্যরকম। মেয়েটার এহেন সুরে যেন বলে দিচ্ছে মারাত্মক বিপদে আছে সে। ওই পাশ থেকে জৈনিকা ভদ্র মহিলা বিরক্ত হয়ে বললেন, আর কতক্ষণ? প্রিয়তা অনুরোধ করলো ফের। একটু সাহায্য কি করা যায় না? ইচ্ছে না থাকা সত্ত্বেও ফারজাদকে রাজি হতে হলো। তার ভেতরে মানবিক বোধ যেন বাধ্য করছে এই কাজ করতে। সে মনের যুদ্ধে পরাস্ত হয়ে গম্ভীর স্বরে বলল, যেখানে আছেন সেখানেই একটা সেফ জায়গা খুঁজে অপেক্ষা করুন, আমি আসছি, তবে সময় লাগবে অনেক। হ্যাঁ হ্যাঁ, আমরা ওয়েট করছি, কিন্তু আপনি এখানে পৌঁছানোর পর জানবেন কি করে আমরা কোথায় আছি? ফারজাদ ভাবল এক পল, বলল, আপনার ফোন না এটা? না, অন্য আরেকজনের। আপনার ফোন কোথায়? ওটা হারিয়ে গিয়েছে। ফারজাদ ঘড়ির দিকে চাইল, বলল, আমার সেখানে পৌঁছাতে রাত 9টা বাজবে। আপনি ঠিক 8:30টার দিকে কারোর একটা ফোন থেকে কল দিয়ে আপনার নির্দিষ্ট অবস্থানটা আমাকে জানাবেন। প্রিয়তা মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা। রাখছি। ফারজাদ কল কেটে দিল। প্রিয়তা আশ্বস্ত হয়ে ফোন ফিরিয়ে দিয়ে ধন্যবাদ জানালো জৈনিকা মহিলাকে। মিলেছিল এতক্ষণ নীরব দর্শক। প্রিয়তার বাংলা কথা খুব একটা তার বোধগম্য হয়নি। সে প্রশ্নবিদ্ধ চোখে চাইতেই প্রিয়তা উদ্ধুতে বলল, সাহায্য পেয়ে গিয়েছি, আমাদের এখন শুধু ওয়েট করতে হবে। ফারজাদ মাকে ঘটনার আদ্যপান্ত না বলেই বেরিয়ে পড়ল। মা শুনলে হাজারো প্রশ্ন করে ব্যস্ত করে তুলবেন তাকে। এমনিতেই এসবে তার আগ্রহ রে, তাও ওই মেয়েকে সেই মুখের উপর না বলতে পারেনি। বিবেকে বাঁচছিল কেন যেন। এখন ওই জায়গা থেকে মেয়েটাকে উদ্ধার করতে পারলেই যেন বাঁচে সে।
ছেলের ব্যবহারে দিলরুবা বেগম চিন্তায় পড়লেন। রেস্টুরেন্ট থেকে আসার পর থেকেই ছেলের মন মেজাজ ভালো নেই। এখন আবার হুট করে কোথায় বেরিয়ে গিয়েছে কে জানে। আজকাল ছেলেটা তাকে একটু বেশি জ্বালাতন করছে। তাকে একটা বিয়ে না দেওয়া অবধি তিনি শান্তি পাচ্ছেন না, অথচ এদিকে ছেলে বিয়ে করবে না বলে দাঁত খিচে বসে আছে। তিনি যে কি করে এই ছেলেকে বোঝাবেন কে জানে। প্রিয়তা আর মিলি হাঁটতে হাঁটতে এসে একটা বাড়ির সামনে দাঁড়ালো। এদিকে মানুষের কোলাহল নেই খুব একটা। ক্ষুধা, তৃষ্ণা আর ক্লান্তিতে পার চলছে না যেন। বাড়ির গেটেই সিঁড়ির কাছটায় বসে পড়ল দুজন। মিলির পেটে দুহাত চেপে বলল, আমার ভীষণ খিদে পেয়েছে। প্রিয়তা অসহায় সুরে বলল, আমার টাকা সব ব্যাগে ছিল, আর ব্যাগটা তো রয়ে গেছে ওয়াদির বাড়িতেই। মিলি প্রশ্ন করলো, ওদিকে কি? প্রিয়তা চাইল তার পানে। চোখগুলো জ্বলছে, অন্তর পুড়ছে। সে দাঁতে দাঁত চেপে বলল, কেউ না। মিলির দ্বিতীয় প্রশ্ন করল না আর। কিছুটা হলেও যেন আন্দাজ করতে পারল সে, তাই চুপচাপে বসে রইল। এরই মাঝে সময় গড়ালো অনেকক্ষণ। বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ল দুজন। আচমকা কারোর কাশির শব্দে হকচকিয়ে উঠল প্রিয়তা। চোখ মেলে চেয়ে হাঁসফাঁস করতে আরম্ভ করলো। একটা লম্বা দেখতে ছেলে নাক অব্দি চশমা নামিয়ে মাথা ঝুঁকিয়ে তাদের দিকে চেয়ে আছে। প্রিয়তা মিলিকে কুনি দিয়ে গুঁতো দিল। মিলি ঘুমাচ্ছে বেঘোরে, যেন কতদিন পর একটু ঘুমানোর সুযোগ পেয়েছে সে। প্রিয়তা চিমটিও দিল, তাও মেয়ে জাগছে না। ছেলেটি এবার কপাল কুঁচকে উদ্যুতে বলল, মেয়েটা মরে গেল নাকি? এত চিমটে গুতা খেয়েও উঠেছে না যে। প্রিয়তা তার কথা শুনে হাসবে না ভয় পাবে বুঝতে পারছে না। সে মিলির কাঁধ জোরে ঝাঁকিয়ে বলল, এমিলি ওঠো না। ধরফড়ি উঠল মিলি। আচমকা বুঝতে পারল না কিছু, তাই ড্যাব ড্যাব করে চাইলো আশেপাশে। সামনে এক অজ্ঞাত ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে গেল সে। চেঁচিয়ে উঠে বলল, খবরদার, আমাদের ধরবেন না, আমরা কিন্তু চেঁচাবো। ছেলেটা ভড়কে যায়। চশমাটা চোখে ঠেলে বলে, কেন চেঁচাবেন? আপনি আমাদের ধরে নিয়ে যাবেন বলে। ছেলেটা হাঁ করে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর প্রশ্ন করলো, কোথায় নিয়ে যাব? কোথায় আবার নিয়ে যাবেন? কাশ্মীর? ছেলেটা পুরো বোকা বনে গেল যেন। মেয়েটা কি সব বলছে, মাথার উপর দিয়ে যাচ্ছে সব। প্রিয়তা মিলিকে শান্ত হতে বলল। তারপর সে ছেলেটার দিকে চেয়ে জিজ্ঞেস করলো, আপনি কি এ বাড়িতেই থাকেন? মনে হয়। মনে হয় মানে? আপনি শিওর না? একটু আগেও শিওর ছিলাম, তবে এখন আপনাদের দেখে কনফিউজ হয়ে পড়েছি। ভুল বাসায় চলে এসেছি বোধহয়। প্রিয়তা উঠে দাঁড়ালো, ইতস্তত স্বরেই বলল, না না, সঠিক বাসাতেই এসেছেন। আমরা এখানে বসে একজনের জন্য ওয়েট করছিলাম। সরি। ছেলেটা তাদের ভালোভাবে পরখ করে বলল। কিন্তু আপনারা তো ঘুমাচ্ছিলেন। প্রিয়তা মাথা চুলকে বোকা বোকা হেসে বলল, না, মানে আসলে একটু ক্লান্ত ছিলাম বলে চোখটা লেগে গিয়েছিল। আপনি কিছু মনে করবেন না প্লিজ, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। প্রিয়তা চোখের ইশারায় মিলিকেও উঠতে বলল। ছেলেটা এক পলক ভাবলো কি যেন। প্রিয়তাকে জিজ্ঞেস করলো, আপনি পাকিস্তানি নন তাই না? প্রিয়তা সত্যি না মিথ্যে বলবে ভাবনায় পড়ল। ছেলেটা চমৎকার হাসলো প্রিয়তার দ্বিধাগ্রস্ত মুখ দেখে। বলল, আপনার এক্সকাণ্ডে কিছু সমস্যা আছে, তবে আশা করছি টানা 1 মাস পাকিস্তানে থাকলে এটা একেবারে ঠিক হয়ে যাবে। প্রিয়তা অপ্রস্তুত হাসলো। এরই মাঝে আকস্মিক তার মনে পড়ল ফারজাতের কথা। এখন কয়টা বাজে কে জানে। ছেলেটাকে জিজ্ঞেস করলো, কয়টা বাজে বলতে পারবেন? ছেলেটা ঘড়ি দেখে বলল, 9টা 10। আঁতকে উঠল প্রিয়তা। 8:30টায় কল দেওয়ার কথা আর এখন বাজে 9টা 10। মানুষটা নিশ্চয়ই রেগে আগুন হয়ে গিয়েছেন। প্রিয়তা অস্থির স্বরে বলল, আপনার ফোনটা একটু দেবেন, আমি একজনকে কল দিব। ফোনটা রিসিভ করে কানে লাগালো ফারজাদ। এই পুরোটা সময় যতটা না বিরক্ত ছিল, তাকে বিলম্ব করে কল দেওয়াতে তার থেকে 1000 গুণ বেশি বিরক্ত বোধ করলো সে। কলটা রিসিভ করে ক্ষিপ্ত সুরে বলল, সময় জ্ঞান একেবারেই নেই দেখছি। একটা মানুষকে আর কতটা হয়রানি করবেন? অপরাধ বোধে সংকুচিত হয়ে পড়ে প্রিয়তা। চোখ মুখ শুকিয়ে আসে। মিয়ে যাওয়ায় সুরে বলে, আমি ভীষণ দুঃখিত, ক্ষমা করবেন প্লিজ। আসলে আসলে ফোন জোগাড় করতে পারছিলাম না তাই।
আরও একবার মিথ্যে বলে থামলো সে। ফারজাদ শক্ত গলায় জিজ্ঞেস করলো, কোথায় আছেন সেটা বলুন। প্রিয়তা আশেপাশে তাকালো, নির্দিষ্ট কিছু খোঁজার চেষ্টা করছে যেটা বলে সহজে ফারজাদকে চেনাতে পারবে, কিন্তু সেরকম কিছু চোখেই পড়লো না তার। তাই সে জিজ্ঞেস করলো, আপনি কোথায় আছেন? বাজারে ডান দিকের মোড়ে ছোট্ট হোটেলটার সামনে। প্রিয়তা আগ্রহ নিয়ে বলল, মিয়া বিবি নাম যে ওইটা? ফারজাদ হোটেলের নাম ফলকটা দেখেই বলল, জি এখানেই। আচ্ছা আপনি দাঁড়ান, আমরা 2 মিনিটেই আসছি। আমরা? প্রশ্নটা কান অব্দি যাওয়ার আগে প্রিয়তা কল কেটে দেয়। তার মধ্যে অস্থিরতা ভীষণ। সে মিলির হাত টেনে বলল, চলো, উনি চলে এসেছেন। ফোনটা অন্য হাতে সেই ছেলেকে ফিরিয়ে দিয়ে বলল, ধন্যবাদ। ছেলেটা হেসে বলল, আবার আসবেন, আমার বাড়ির চৌকাঠ আপনাদের ঘুমের জন্য সদা উন্মুক্ত। প্রিয়তা তার কথা শুনে হেসে ফেলল। ভারী মজার মানুষ বোধ হয়। সময় থাকলে আরেকটু কথা বলতে অবশ্যই, তবে এখন যেতে হবে। তাই তারা দেখিয়ে বলল, আজ যাই তবে, ভালো থাকবেন। ছেলেটা হাত নাড়িয়ে বিদায় জানালো। প্রিয়তা ছুটল দ্রুত। 2 মিনিট বলল, পাক্কা 7 মিনিট পর ফারজাদের সম্মুখে হাজির হলো সে। তাকে প্রথম দেখাতে কপাল কুঁচকালো ফারজাদ। প্রিয়তা মেয়েটাকে তো কালই দেখেছিল, ফুরফুরে স্বতঃস্ফূর্ত লাগছিল। একদিনে মেয়েটার এমন বিধ্বস্ত অবস্থা কেন? তবে কি সে যা বলছিল সব সত্যি? ফারজাদ প্রশ্ন করার আগে প্রিয়তা বলল, ও হচ্ছে মিলি। এই মেয়েটাও আমার মতো বিপদে পড়েছে। পালিয়ে এসেছি আমরা। এখান থেকে বের হতে না পারলে ওরা আবার আমাদের খুঁজে বের করে ফেলতে পারে। ফারজাদ ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কারা? ওই নারী পাচারের লোকেরা। ফারজাদ সন্দিহান সুরে শুধালো। আপনি ওদের খপ্পরে পড়লেন কি করে? প্রিয়তা থামলো, ভাবলো এক পলক, বলল, দুপুরের খাবারের পর আমার একটু মাথা ঘুরেছিল বলে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর চোখ খুলতেই দেখি একটা ট্রাকে আমরা অনেকগুলো মেয়ে, সবাই এখনো বন্দি তাদের কাছে। আমরা দুজন ভীষণ কষ্টে পালিয়ে এসেছি। বলেন কি? এত বড় বিপদ নিয়ে আপনি এখন করাচি যাবেন? পুলিশ কেস করতে হবে আগে। না না, আমি আর কিছু করতে চাই না। আমাকে করাচি নিয়ে যান, আমি দেশে ফিরে যাব। ফারজাদ তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ চেয়ে থেকেই বলল। দেশে ফিরে গেলে আপনার প্রেমিকের কি হবে? প্রশ্ন শুনে অবাক হলো প্রিয়তা। ওয়াদির কথা কি ফারজাদ জানে? সে প্রশ্ন করার জন্য উদ্যত হতেই ফারজাদ নিজ থেকেই বলল, আম্মি আমায় সব বলেছেন, আর সব শুনে একটাই কথা মনে হয়েছে যে মেয়েদের মতো নির্বোধ প্রাণী বোধহয় আর নেই। একটা ছেলের জন্য মা বাবা পরিবার সব ছেড়ে এলেন। কি পেলেন এর বিনিময়ে? এই যে এই বিভৎস কিছু মুহূর্ত। ভালো লাগছে এবার? কোথায় আপনার সে প্রেমিক? এবার আসতে বলুন তাকে, আপনাকে বাঁচাতে বলুন। তাকে না ডেকে আমাকে কেন ডাকলেন? প্রিয়তার গাল উপছে জল গড়ালো। মিলে কিছু না বুঝলেও এইটুকু বুঝতে পারলো প্রিয়তা কষ্ট পাচ্ছে। প্রিয়তার চোখের জল ফারজাদকে আরো বেশি খেপালো। সে কাট কাট গলায় বলল, প্রেমিক ধোকা দিয়েছে বলে যে কেঁদে কেটে ভাসিয়ে দিতে হবে এমন তো কোনো কথা নাই। কাঁদছেন কেন? হ্যাঁ, কাঁদলে কি আপনার সেই জঘন্য মানুষের প্রতি খরচ করার সময়গুলো ফিরে আসবে? নাকি ফিরে আসবে তার প্রতি আপনার খুইয়ে ফেলা অনুভূতিগুলো? আর কোনো কিচ্ছু ফিরে আসবে না। মেয়ে বলে যে চিমটি খেয়ে কাঁদতে হবে সেটা ভুলে যান। কেউ আপনাকে চিমটি দিলে আপনি তাকে অস্ত্রঘাত করবেন, তাও কাঁদবেন না। কেঁদে কেটে এভাবে নিজেকে দুর্বল প্রমাণ করবেন না, দয়া করে। হ্যাঁ। প্রিয়তা হতবম্ব হতবিহ্বল নিষ্পলক চেয়ে রইল কিছুক্ষণ। সে এই মানুষটাকে যেমন ভাবছিল মানুষটা মোটেও তেমন না, বরং বিপরীত তার। সে কিছু বলার আগেই ফারজাদ বলল, গাড়িতে উঠে বসুন, আমরা এখান থেকে আগে থানায় যাব। ওয়াদি নামে কেস করা হবে, বাকি মেয়েগুলোকে উদ্ধার করতে হবে। প্রিয়তা শক্ত করলো নিজেকে, ওড়না দিয়ে নাক মুখ মুছে বলল, জি চলুন। ফারজাদ গাড়ি ঘুরিয়ে থানায় গেল আগে। প্রিয়তা আদিপান্ত সব খুলে বলল ডিউটি অফিসারকে। ওয়াদির নামে কেস হলো। অফিসার বললেন, কেসটার একটা সমাধান না হওয়া পর্যন্ত প্রিয়তা যেন দেশের বাইরে না যায়। এটা শুনে আরেক মাথা ব্যথা সূত্রপাত হলো যেন। এই কেস কি আর এত তাড়াতাড়ি সমাধান হবে? এরই মাঝে এত সময় সে কার কাছে থাকবে? কোথায় থাকবে? একটা হোটেলে যে থাকবে, তারও তো অনেক খরচ। এত টাকা তো আর সে সাথে করে নিয়ে আসেনি। আর যতটুকুই নিয়ে এসেছিল সবটাই ওয়াদির বাড়িতে তার ব্যাগে রয়ে গিয়েছে। প্রচণ্ড আফসোস হচ্ছে তার। নিজের সুন্দর স্বাভাবিক জীবনটাকে সে নিজের হাতে নষ্ট করেছে। আবার কবে সবটা আগের মতো হবে কে জানে।
মিলি থানাতেই রয়ে যায়। ওর পরিবারের কাছে ওকে পৌঁছে দিবে থানা থেকে। প্রিয়তাকে ফারজাদের সাথে করে নিয়ে আসে থানায়। ফারজাদ প্রিয়তাকে তার কাজিন হিসাবে পরিচয় করায়, নয়তো পরে এই পরিচয় নিয়েও আরেক ঝামেলা হতো। গাড়িটা চলছে তার গন্তব্যের দিকে। সিটে হেলান দিয়ে বসা প্রিয়তার চোখের পল্লব নিমিলিত, ভেজা পাপড়ি জানান দিচ্ছে। এখনো পানি আছে তার চোখে। ফারজাদ একবার পরখ করেছে তাকে। মেয়েটা যে মারাত্মক কষ্টে আছে সেটা সে বুঝতে পারছে, কিন্তু এমনটা বোধ হয় হওয়ারই ছিল। পৃথিবীতে আজ আর কোনো সুস্থ সুন্দর ভালোবাসা নেই, সব কিছুতেই ফরমালিন। আর এই অতিমাত্রায় ফরমালিন যুক্ত ভালোবাসা গ্রহণ করছে বলে মানুষের আজ এই অবস্থা। তার আরও একটা প্রমাণ ফারজাতের চোখে সম্মুখে। সে দীর্ঘশ্বাস ফেলল। আজকাল ফরমালিনহীন ভালোবাসা পাওয়া যেন সোনার হরিণ পাওয়ার সমতুল্য। গাড়িটা থেমে যায়। ফারজাদ ঘড়িতে চেয়ে দেখে সময় 12টা অতিক্রম করে গিয়েছে। ইতিমধ্যে দিলরুবা বেগম কল দিয়ে অস্থির বানিয়ে ফেলেছেন তাকে। সে জানিয়েছে আসছে, সময় লাগবে। ঘুমিয়েও পড়তে বলেছিল তাকে, কিন্তু সে জানে তার পদযুগল বাড়িতে স্থান না পাওয়া অবধি তিনি দু চোখের পাতা ভুলেও এক করবেন না। সে এক পলক প্রিয়তাকে দেখল। তখন খেয়ে রওনা দেওয়া উচিত ছিল। মেয়েটা সারাদিন কিছু খায়নি বোধহয়। সে গাড়ির ভিতরে লাইটটা জ্বালিয়ে বাহিরে বেরিয়ে আসে। কিছুটা এগিয়ে আসতে দূরে সে একটা ছোট্ট খাবারের দোকান দেখতে পায়। চোখ মেলে তাকায় প্রিয়তা। হঠাৎই চারদিক ভীষণ নীরব, নিস্তব্ধ মনে হয় তার। কেমন যেন গা শিউরে ওঠা একটা পরিবেশ। সে পাশে তাকিয়ে ফারজাদকে না পেয়ে আরো বেশি ঘাবড়ে যায়। বাহিরে তাকায়, তবে দৃষ্টি সীমানার ভিতর ফারজাদকে আর দেখতে পায় না। আচমকা এক অদ্ভুত ভয় বুকে মোচড় দেয় যেন। সে ঢোক গিলে অস্থির হয়ে ওঠে। ফারজাদকে খুঁজে এদিক ওদিক। বাহিরের আলো নেই খুব একটা, স্পষ্টতায় কিছু দেখাও যাচ্ছে না। সে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসে, এদিক ওদিক দেখে উদ্ভ্রান্তের মতো। কাল থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো ভীষণভাবে অস্থির করে তুলেছে তাকে। ভয় পাচ্ছে সে। মনে হচ্ছে যেন এক্ষুনি ওই লোকগুলো এসে তাকে তুলে নিয়ে যাবে। সে চেঁচিয়ে উঠে ফারজাদের নাম ধরে ডাকে, সাড়া নেই। ঢোক গিলে প্রিয়তা। ফারজাদ এই মাঝ রাস্তায় তাকে একা রেখে কোথায় গেল? প্রিয়তা ফারজাদকে না পেয়ে দিশাহারা হয়ে পড়ল যেন। সে দ্রুত হাঁটা ধরল সামনের পথে। টিমটিমে আলো, এই আলোয় মানুষ খোঁজা মুশকিল। কিছুটা এগোতেই দূরে এক টুকরো আলোর ঝলক পায় সে। মনে কিছুটা সাহস আসে। 2 পা এগোতেই থেমে দাঁড়ায়। তার স্বল্প পরিচিত মানুষটা এদিকেই আসছে। বুকের ভিতরে পাথর নামে এতে স্বস্তি নিঃশ্বাস ফেলে সে। ফারজাদ দূর থেকে প্রিয়তাকে খেয়াল করে। তাকে এভাবেই নিশ্চল দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয় ভীষণ। এমনিতেই এত বড় এক বিপদ পেরিয়ে এসেছে মেয়েটা, এখন আবার গাড়ি থেকে নেমে কিভাবে একা দাঁড়িয়ে আছে দেখো। ফারজাদ তার সম্মুখে গিয়ে স্থির হয়, জিজ্ঞেস করে, গাড়ি থেকে নামলেন কেন? প্রিয়তা মাথা নোয়ালো। অস্বস্তি বোধ হচ্ছে ভীষণ। মিয়ে যাওয়ার সুরে জবাব দিল, আপনাকে খুঁজে পাচ্ছিলাম না তাই। আমি নিশ্চয়ই আপনাকে একা রেখে চলে যেতাম না, এতটার নির্দয় আমি নই। যান, গাড়িতে গিয়ে বসুন, খাবার নিয়ে এসেছি, খেয়ে দিয়ে আবার রওনা দিব। কৃতজ্ঞতায় চোখ ছলছল করছে প্রিয়তার, তবে মুখে আর রা করে না। গাড়িতে গিয়ে বসে। ফারজাদ খাবার বের করে বলে, খেয়ে নিন। আপনি খাবেন না? না, একেবারে বাড়ি ফিরে খাবো। কাল রাত থেকে না খাওয়া সে। পেটের ভিতর গুড়গুড় শব্দ হচ্ছে। পেট ডাকছে বোধহয়, খাবার দে খাবার দে বলে। প্রিয়তা আর বিলম্ব করলো না, তাই খেতে আরম্ভ করলো। ততক্ষণে ফারজাদ মাকে কল দিয়ে জানালো আর কিছুক্ষণের মধ্যেই সে পৌঁছে যাবে। মা যেন দুশ্চিন্তা না করেন। প্রিয়তার খাবার শেষ। প্যাকেটগুলো হাতে নিয়ে বসে আছে সে। ফারজাদ দেখে বলল, শেষ? জি। প্যাকেটগুলো দিন। প্রিয়তার হাত থেকে প্যাকেটগুলো নিয়ে সে পেছনের সিটে রেখে দিল। পরে নেমে ডাস্টবিনে ফেলে দিবে। তাদের যাত্রা শুরু হয় পুনরায়। পেট শান্তি তো মন শান্তি, কিন্তু এবারে পেট শান্তি থেকেও প্রিয়তার মনটাতে শান্তি নেই। এক অযাচিত ঝড়ে সবকিছু এলোমেলো হয়ে আছে। এমনটা হয়তো দুঃস্বপ্নেও সে ভাবেনি কখনো। ওয়াদির প্রতি তার অগাধ বিশ্বাস ছিল। শুরু থেকেই ওয়াদি এতটাই ভালোবাসা প্রকাশ করেছিল যে এক মুহূর্তের জন্য সন্দেহ হয়নি তার, বরং মুগ্ধ হয়েছিল তার প্রতিটা ব্যবহারে। অথচ এখানে আসার পর যেন এক অন্য ওয়াদির সাথে তার দেখা হয়েছিল, একেবারে বিপরীত তার। এত জঘন্য!
কথাগুলো ভাবতেই বুক ফেটে যাচ্ছে যেন। এত নিষ্ঠুর, নির্দয়, জঘন্য এক মানুষকে সে এতদিন যাবৎ ভালোবেসে এসেছে, আর এই তার প্রতিদান। প্রিয়তা জোরে নিঃশ্বাস ফেলে। অন্তরের দহনে পুড়ে ছাই হওয়া বাষ্পগুলো যেন সেই নিঃশ্বাসের সাথে বেরিয়ে এসেছে। সে বাহিরে চাইল। নীরব নিস্তব্ধ রাস্তায় তাদের গাড়ি ছাড়া আর তেমন কোনো গাড়িই নেই।